ছোট ইউজার, বড় ইউজার, ফলো, লাইকস, কমেন্টস এবং শেয়ার। আচ্ছা, বড়রা ছোটদের এত অবহেলা কেন করে? বড়রা তো ছোটদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তারা যদি ছোটদের এগিয়ে নিয়ে না যায়, তো ছোটরা কিভাবে যাবে? তারা কিভাবে পথ চিনবে? আসসালামু আলাইকুম। চলে আসছেন আপনারা? হ্যাঁ, একান্তই নিজের মনে মনে বিড়বিড় করছিলাম এই কথাগুলোই। আপনারা যারা বড় আছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ইউজার ভাইয়া এবং আপুরা, আপনারা যদি আমাদেরকে সঠিক নির্দেশনা না দেন, আমাদেরকে পাশে না রাখেন, তাহলে আমরা কখনোই এখানে আগাতে পারবো না, সফল হতে পারবো না। তো আশা করব আপনারা আমাদের মতো ছোট ছোট ইউজারদের পাশে থাকবেন। আর আরও একটা কথা যেটা আজকে চিন্তা করলাম সারাদিন, মানে আমার নিজস্ব চিন্তা ভাবনা, কার কেমন লাগবে জানি না, যদি খারাপ লাগে কিছু মনে করবেন না। কথাটা হচ্ছে এই যে আমরা ফলোয়ার করি, ফলো দেন করি, ফলশ্রুতিতে আমরা কিছু ফলোয়ার্স পাই, কিন্তু এই যে ফলোয়ার্সগুলো মানে শীত ঘুম দিয়ে থাকে, একবারে নির্জীব হয়ে থাকে, তারা কখনোই কমেন্টে এসে মানে ভিডিও দেখে একটা লাইক কিংবা কমেন্ট বা একটা শেয়ারও করে না। তাহলে এই রকম ফলোয়ার দিয়ে আমাদের কি দরকার? আর দিন শেষে আমরা একজন ফলোয়ার অন্যজনের পাশে যদি না দাঁড়াই, তাহলে আমাদের কারোই এগিয়ে যাওয়া সম্ভব না। আর আমাদের আত্মীয় স্বজন যারা আছে, তারা তো মনে করে তাদের একটা লাইক কমেন্ট শেয়ার বা ফলোতে আমরা এত বড় সেলিব্রিটি বা এত বড় কি বলবো বিজনেসম্যান বা যাই বলি না কেন হয়ে যাব, কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। এটা তো তারা মেনে নিতে পারে না, তাই তো তারা দেয়ও না, তাদের কাছে আশা করাও হয় না। আমরা যারা এই অনলাইন প্ল্যাটফর্মে আছি, আমরা সবাই কম বেশি আশা করি আমাদের মতো যারা আছে তারাই আমাদের পাশে থাকবে। তো এই যে আমরা ফলোয়ার যে বাড়াচ্ছি বা বাড়ছে, বাড়ার পরে তারা ফলো করে পেজটাকে, ঠিকই ফলো দেয় ঠিকই, কিন্তু একটা ভিডিও দেখে না, কমেন্টও করে না বা একটা শেয়ারও দেয় না। কেন ভাই? একটা একটা ভিডিও দেখতে সমস্যা কি? আমি বেশ কয়েকটা পেজের টপ ফ্যান আছি, আমি যেগুলো শো করিনি, শো করাটা হয়তো বা উচিত ছিল। আমি তো বললাম প্রথমে আমরা নতুন, আমি অতটা বুঝি না। তো যাই হোক, নেক্সট টাইমে আমি শো করব যে আমি কিভাবে কোন কোন পেজগুলোতে টপ ফ্যান আছি। তো ভাই, আমি যদি আপনাদের 10 জনের টপ ফ্যান হতে পারি, আমার পেজটাকে একজনকেও আমি টপ ফ্যান হিসেবে পেতে পারি না? আমি কি আশা করতে পারি না আমার এই ছোটোখাটো ভিডিওগুলো আপনারা কেউ অন্তত দেখবেন, একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, সেটা হোক না খারাপ? আপনাদের কাছ থেকেই তো শিখবো। ভালো খারাপ না হলে ভালো কিভাবে করব? তো যাই হোক, অনেক কথা বললাম, হয়তো অনেকের খারাপ লাগছে, ভাই নিজ গুণে মাফ করে দেবেন। আর আজকে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কলা আর আলুর ঝোল। তো এটা করার জন্য আমি প্রথমে কলা আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, ভিডিওতে প্রথম থেকে দেখানো আছে। আমি আসলে কথা বলতে গিয়ে ওইগুলোর দিতে পারিনি, এখন বলছি। তো সিদ্ধ করে নেওয়ার পরে আমি সেটাকে খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তেলের উপর পেঁয়াজ দিয়ে, সামান্য লবণ দিয়ে, সামান্য না, পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আমি এখানে মশলা একসাথে করে রেখেছিলাম। এগুলো হচ্ছে জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। যেহেতু কলা দিয়ে রান্না করব, তো আমি এখানে আদা বা রসুন ব্যবহার করব না। ইলিশ মাছের সাথে রসুন আমার পছন্দ না, আর কলার সাথে আদা আমার পছন্দ না। তাই আমি শুধুমাত্র হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়েই রান্নাটা কমপ্লিট করব। তো মশলাটা কষিয়ে নিয়েছি, মশলার তেল উঠে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা কলা আর আলুগুলো দিয়ে দিলাম, সেই সাথে কাঁচামরিচ দিচ্ছি। মশলাটা কষানোর সময় কাঁচামরিচ না দেওয়ার একটা কারণ হচ্ছে
মশলা কষানোর সময় যদি কাঁচামরিচ দেওয়া যায়, এটা প্রচুর গ্যাস হয়, হাঁচি কাশি শুরু হয়ে যায়। আর যেহেতু আমার বাসায় ছোটো বাচ্চা আছে, মুরব্বি আছে, আর তাছাড়া আমিও অ্যালার্জির রোগী, একটা হাঁচি দেওয়া মানে আমার পরপর 10-12টা হাঁচি একসাথে হবেই। তো সেই জন্য আমি মরিচটা কখনোই মশলা কষানোর মধ্যে দিই না। এভাবে যে তরকারিটা দিই বা মাছ মাংস যাই দিই সেটার সাথে দিই, যাতে ঝাঁজটা না হয়। তো যেহেতু আমার কলা সিদ্ধ করা, আলু সিদ্ধ করা ছিল এবং মাছটা ভাজা ছিল, তো সেই ক্ষেত্রে আমার 90% রান্না হয়ে গেছে। যেহেতু আমি ঝোল করব, তাই আমি সামান্য পরিমাণে পানি যোগ করে দিলাম। দিয়ে এখন এটাকে ফুটিয়ে আমার পছন্দ মতো একটা স্ট্রাকচারে নিয়ে আসব। এই যে আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমি আলাদা করে ঢেলে নেব। বাস, সিম্পলি রান্না শেষ। আর অনেক কথা আজকে বলেছি, আর আমার ভিডিওগুলো সবই এলোমেলো আমি জানি, আমার ভিডিওটা দেখার মতো না। তারপরেও আশা করব আপনারা পাশে থাকবেন, ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।